বিসমিল্লাহির রহমানির রহিম। আশা করি বন্ধুরা সবাই ভালো আছেন। যারা বলছিলেন যে আর্জেন্টিনা ইংল্যান্ডের সামনে পাত্তাই পাবে না, জাস্ট উড়ে যাবে, তাদের জন্য এই ভিডিওটা বানানো। আপনার ম্যাচের পজিশনটা দেখলে বুঝতে পারবেন যে কাদের যোগ্যতা কেমন এবং কারা ফুটবলে কতটা উন্নতি করতে পেরেছে এবং কারা ফুটবলে কত দূরে এগিয়েছে এবং কাদের ইতিহাস কতটা সমৃদ্ধ, এই আর্জেন্টিনাকে দেখলেই বোঝা যায়। শট ইংল্যান্ড 6, আর্জেন্টিনা 14। শট অন টার্গেট ইংল্যান্ড 3, আর্জেন্টিনা 6। বল পজিশন আর্জেন্টিনা 64%, ইংল্যান্ড 36%। পাস আর্জেন্টিনা 578, ইংল্যান্ড 331। পাস অ্যাকুরেসি আর্জেন্টিনা 93%, ইংল্যান্ড 84%। ফাউল আর্জেন্টিনা 15টা এবং ইংল্যান্ড 11টা, যদিও 4টা ফাউল বেশি করেছে। এবং ইয়েলো কার্ড আর্জেন্টিনা 3টা, ইংল্যান্ড 1টা। রেড কার্ড আর্জেন্টিনা 0, ইংল্যান্ড 0। অফসাইড আর্জেন্টিনা 3, ইংল্যান্ড 1। এবং কর্নার আর্জেন্টিনা 6টা, ইংল্যান্ড 1টা। তাহলে অবশ্যই আপনারা বুঝতে পারছেন যে ম্যাচের টেম্পো কাদের কন্ট্রোলে ছিল এবং কারা কতটা ম্যাচ নিয়ন্ত্রণ করেছে এবং কারা জয়ের জন্য নিজেদেরকে দাবিদার মনে করতে পারে। 1958 সালের পরে এই প্রথম যে দুই দলের কোনো দলই প্রথম হাফে বারপাস্টে কোনো শটই নিতে পারেনি। আর্জেন্টিনা মোটামুটি বল সবসময় নিজেদের কন্ট্রোলে রেখেছিল, বাট বাম দিক থেকে আসা একটা ক্রসে অ্যান্থনি গর্ডনের একটা গোলে সব কিছু এলোমেলো হয়ে যায়। আর্জেন্টিনা হয়তো এই সময়টার জন্য অপেক্ষাই করছিল যে তারা কোন সময় একটা গোল খাবে এবং তারা উজ্জীবিত হয়ে ম্যাচের কন্ট্রোলটা নিজেদের হাতে নিয়ে আসবে এবং একটার পর একটা আক্রমণ শুরু করবে। ম্যাচের বয়স তখন 75 মিনিটে পৌঁছে গেছে এবং আর্জেন্টিনা একটার পর একটা দুদিক থেকে বৃষ্টির মতো করাচ্ছে। এদিকে আর্জেন্টিনা মিডফিল্ডে সুবিধা করতে পারছিল না, এজন্য তারা উইং ধরে করা শুরু করে এবং তাগলাপিকোকে উঠে নিকো গঞ্জালেসকে নামায় এবং দলের শক্তিমত্তা অনেকটা বেড়ে যায়। এবং মন্তিয়ালকে নামানোর পরও ম্যাচের গতি অনেকটা বেড়ে যায় এবং মন্তিয়াল কিছু সময়ের ভিতর 10টা ক্রস করেছেন তিনি এবং ম্যাচের অনেকটাই গতিপথ নিয়ন্ত্রণ করেছেন মেসির সাথে। এরপর ডান দিক থেকে আসা মেসির একটা ক্রসে নিকো গঞ্জালেস দুর্দান্ত একটা হেড দেয়, সেটাও পিকফোর্ড অল্পের জন্য বাঁচিয়ে দেন। এ যাত্রায় গোল হলো না, এ যাত্রাও বেঁচে গেল ইংল্যান্ড। এর কিছুক্ষণ পরেই ডান দিক থেকে আবার ছুটে আসে ডিপ বলের অতি মানবীয় একটা ক্রস, সেটাও আলেক্সিস ম্যাকঅ্যালিস্টারের হেডে বল গিয়ে লাগে বার পোস্টে। এ যাত্রাও ইংল্যান্ডের ভাগ্য ভালো, ইংল্যান্ড এ যাত্রাও বেঁচে গেল। এর কিছুক্ষণ পরে মেসি রাইট উইংয়ের একটা বল কিছুটা রাইট উইং কাভার করে, যেহেতু এরিয়ালে কাজ হচ্ছিল না, তিনি এরিয়ালে ক্রস না করে ডিবক্সের বাইরে ইনজো ফার্নান্দেজের দিকে আগিয়ে দেয় এবং ইনজো ফার্নান্দেজ দারুণ একটা শটে বল গোলে জড়িয়ে দেন। যে বলের তীক্ষ্ণতা এতটাই প্রখর ছিল যে ইংল্যান্ডের কোনো ডিফেন্স এবং ইংল্যান্ডের গোলকিপার পিকফোর্ডের পক্ষে কিছুই করার ছিল না। যে বলের ঠিকানা ছিল শুধুই জাল এবং তাই হয় আর্জেন্টিনা 1-1 সমতায় ফেরে এই গোলের মাধ্যমে। যখন 1-1 সমতায় ফেরে তখন বোঝাই যাচ্ছিল আর্জেন্টিনা ম্যাচ কিছুতেই এক্সট্রা টাইমে নেবে না, নির্ধারিত 90 মিনিটের ভিতরে শেষ করবে এবং তারা একের পর এক আক্রমণ করতেই থাকে। এর কিছুক্ষণ পরেই মেসির আরেকটা ক্রস বাড়িয়ে দেয় ম্যাকঅ্যালিস্টারের দিকে। ম্যাকঅ্যালিস্টার আবারও গোল পোস্টে শট নেন এবং বলটা গিয়ে পোস্টে প্রতিহত হয় এবং বল নিয়ন্ত্রণ হারিয়ে আবার গিয়ে পড়ে মেসির পায়ে। মেসি কিছুটা ডান দিকে কাভার করে আবারও এরিয়ালে ক্রস করে লাউতারো মার্টিনেজের দিকে এবং বল যথারীতি লাউতারো খুঁজে পায় লাউতারো মার্টিনেজের মাথা এবং যে কথা সেই কাজ, বল আবারও গোল। জাস্ট এই গোলের মাধ্যমে আর্জেন্টিনা তাদের ফাইনাল নিশ্চিত করে ফেলে। জাস্ট মাত্র সময়ের অপেক্ষা ছিল কখন নেপরি শেষ বাঁশি দেবে। 85 মিনিট থেকে 92 মিনিট, অনলি 7 মিনিটের ঝড়ে ইংল্যান্ড লন্ডভন্ড হয়ে যায়। এতেই বোঝা যায় এই টিমটা অপ্রতিরোধ্য অদম্য একটা টিম। এই টিমটা হারার আগে হারে না, এই টিমটা মরার আগে মরে না। এরা হাঁটতে হাঁটতে জিততে শিখে গেছে, আর যারা হাঁটতে হাঁটতে জিততে শেখে তাদেরকে সহজে হারানো যায় না, তারা হয়ে ওঠে অদম্য অপ্রতিরোধ্য।
এর মেইন কারণ হলো এদের মনোবল, দৃঢ় মানসিকতা এবং জিতার প্রখর জেদ এবং দুর্দান্ত টিম কম্বিনেশন, যা তাদেরকে অন্যদের থেকে আলাদা করেছে এবং প্রতিটা ম্যাচই জিতার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে যে কোনো একজন। কিন্তু এক্সট্রা টাইম 9 মিনিট শেষ, তারপরও নেপ্রি শেষ বাঁশি বাজায় না। শেষ বাঁশি বাজাইতে বাজাইতে নেপ্রি আরও 3 মিনিট সময় নিলেন। 102 মিনিটে যে তিনি শেষ বাঁশি বাজাইলেন এবং শেষ বাঁশি বাজানোর মাধ্যমেই আর্জেন্টিনা ইংল্যান্ডকে 2-1 গোলে প্রতিহত করে 2026-এর ফাইনালে উন্নীত হলো। তারপর সেই মেসির মাঠের মধ্যে বসে অশ্রুসিক্ত কান্না এবং ইনজো ফার্নান্দেজের ওই কান্না প্রমাণ করে যে তারা হারতে আসেনি, তারা কোনো একটা কিছু জয় করতে এসেছে এবং তারা ফুটবল বিশ্বকে কোনো একটা কিছু দিতে এসেছে। ইনজো ফার্নান্দেজের ওই কান্না দেখে সত্যি ইনজো ফার্নান্দেজের সেই সিটির কথা মনে পড়ে গেল। সেই 2015 এবং 16 সালে চিলির কাছে পরপর 2বার কোপা আমেরিকার ফাইনালে শুট আউটে বাদ পড়ার পর মেসি অবসর গ্রহণ করেছিলেন এবং সেই ছোট ছেলে ইনজো ফার্নান্দেজ তিনি একটা খোলা চিঠি লিখেছিলেন, ফিরে এসো মেসি, আর একবার কি ফিরে আসা যায় না। ইনজো তার কথা রেখেছেন। সেই ছোট্ট ছেলেটাই ইনজো ফার্নান্দেজ আজকে মেসিকে আর একটা বিশ্বকাপের ফাইনালে খেলার টিকিট দিলেন। এই গল্পগুলো হয়তো বিধাতা এভাবে সাজিয়ে রেখেছিলেন, তা না হলে এটা কীভাবে সম্ভব? আমার ছোটো মাথায় এটা আসে না, এটা কারোর মাথায় মনে হয় না আসবে। সো শুভকামনা রইল প্রিয় টিম আর্জেন্টিনার জন্য এবং নেক্সট ম্যাচের জন্য। এই ম্যাচের পারফর্ম কেমন ছিল লাইক এবং কমেন্ট করে অবশ্যই পাশে থাকবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না।